আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমরা প্রথম লেকচার কমপ্লিট করার পর সেকেন্ড লেকচার করব। তো এটা হচ্ছে লেকচার 2। যারা লেকচার প্রথম করো নাই তারা দ্বিতীয় লেকচার বা পর্ব, প্রথম পর্বটা করো না তারা প্রথম পর্ব একটু করে আইসো। কারণ প্রথম পর্বে হচ্ছে আমরা মোটামুটি অনেক বেসিক আলোচনা করছি। ওই বেসিক থেকে হচ্ছে তথ্যগুলা আজকে আমার কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা বলছিলাম যে আজকে আলোচনা করবো হচ্ছে পরমাণু মডেল নিয়ে। কি বললাম? পরমাণু মডেল। পরমাণু মডেল। ওকে, ফাইন। এখন পরমাণু মডেল বললেই আমাদের সাথে আমাদের সামনে দুটা শব্দ আসবে। একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, যিনি হচ্ছে সবার আগে দিয়েছিলেন রাদারফোর্ড। আরেকজন হচ্ছে বোরের পরমাণু মডেল, নিলস বোর। আচ্ছা, তো একজন বিজ্ঞানী প্রথম যিনি একটা মডেল প্রস্তাব করছে যে এটা যদি পরমাণু হয়, পরমাণুর চারপাশে এই থাকে, নিউক্লিয়াসে এই থাকে, তারা এইরকম ক্যারেক্টার প্রদর্শন করে। সো ওরা যে লিমিটেশন আছে প্রথম যিনি আবিষ্কার করছে, ওই লিমিটেশনগুলো ঠিক করে তার চেয়ে কিছু একটা অ্যাডভান্স যিনি দিয়েছেন মডেল সম্পর্কে প্রস্তাবনা, তিনি হচ্ছেন বোর। ঠিক আছে? দেখো আমরা আস্তে আস্তে আলোচনা করি, তাহলে বিষয়টা সব কিছু বুঝতে পারবো। এখন প্রথম হচ্ছে রাদারফোর্ডের কথা বলবো, যিনি হচ্ছে সবার প্রথম একটা ঘটনা ঘটাইছে। তিনি হচ্ছে এই ঘটনার নাম দিয়েছেন আলফা কণা। আলফা কণা বিচ্ছুরণ। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এটার নাম দিয়েছিলেন কি? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এটা আবার কিরকম পরীক্ষা আমি বলি। এখানে তোমার কিছু উপকরণ লাগবে, একটু মুখস্থ করার উপকরণগুলো কি কি উপকরণ। কারণ বিক্রিয়া ঘটাতে হলে তার তো কিছু সরঞ্জাম লাগবে, তাই না? এই সরঞ্জামগুলো কি নিছিল? একটা নিছিল হচ্ছে আলফা কণা নিছিল। আলফা কণা, আলফা কণা কি? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আচ্ছা, সমস্যা নাই, এটা বুঝাই দিচ্ছি। হিলিয়াম নিউক্লিয়াস, এটা তো হিলিয়াম কি এটা তো আমরা পারি। হ্যাঁ, 2 নাম্বার পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল। তারপরে 2 ধনাত্মক মানে 2টা ধনাত্মক চার্জ যুক্ত সে হিলিয়াম নিউক্লিয়াস। এটা হচ্ছে আলফা কণা। এটা হচ্ছে 1 নম্বর উপকরণ নিছে। 2 নম্বর উপকরণ কি নিছে? এটা হচ্ছে সোনার পাত নিছে। কিসের পাত? সোনার পাত নিছে। সোনার পাত। এটার একটা পুরুত্ব আছে। এই পুরুত্বটা তোমার অনেক সময় লাগে। এখন না লাগলেও পরবর্তীতে পড়তে হচ্ছে। 0.0004 সেন্টিমিটার। মানে 4টা, মানে 4 হবে একটা সংখ্যা 4, সেই 4 হবে 4 নাম্বার জায়গায় যা। এটা মনে রাখলে হলো। তারপর 1 সেন্টিমিটার, বাস হয়ে গেল। 3 নাম্বার জিনিস, এটা হচ্ছে জিঙ্ক সালফেট। এটা হচ্ছে জিঙ্ক সালফেট। আমি বাংলা লিখছি না। জিঙ্ক সালফেটের আবরণযুক্ত একটা পর্দা। তার মানে ধরো এটা একটা কিনেছেন তিনি, জিঙ্ক সালফেটের আবরণের একটা পর্দা নিয়েছেন। কিসের? জিঙ্ক সালফেট। ফাইন। তারপরে এখানে হচ্ছে তিনি একটা সোনার পাত নিলেন। সোনার পাত। সোনার পাত। আচ্ছা, সোনার পাত নিলেন। তারপর এই সোনার পাতের মধ্য দিয়ে তিনি হচ্ছে আলফা কণা প্রবেশ করেন। আলফা কণা। এখানে আমি কালার চেঞ্জ করছি, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, লাল কালার দিচ্ছি। এখন তিনি যখন আলফা কণা কি করলেন, এক পাশে হচ্ছে জিঙ্ক সালফেট রাখলেন, মাঝখানে যে সোনার পাত রাখলেন, এক পাশে হচ্ছে আলফা কণা রাখলেন। এখন এখান থেকে তিনি রশ্মি প্রেরণ করলেন, রশ্মি পাঠাইলেন। ধরেন এভাবে পাঠাইলাম, এই সোনার পাত একটা সোনার মৌলিক পদার্থ তার মধ্যে দিয়ে পাঠাইলেন। তো এখান থেকে পাঠানোর পরে দেখা গেল এটা এরকম বেঁকে যাচ্ছে। এখানে পাঠাইছি আমি, পাঠানোর পরে দেখি এটা এরকম বেঁকে যাচ্ছে। তারপরে এটা পাঠানোর কারণে এরকম বেঁকে যাচ্ছে। এখন এই যে বেঁকে যাচ্ছে কেন, কিভাবে বুঝলেন? ওই যে সোনার পাত এখানে এরকম একটা আলু ছটা ছোট একটা হচ্ছে। ধরো এটা কিভাবে বোঝাই? মানব শরীরে একটা তিল আছে না? তিলের একটা কালার আছে না? মানব শরীরের একটা কালার আছে না? কিভাবে চিহ্নিত করি? ওই যে শরীরের ভিতরে একটা তিল, মানে শরীরটা যদি সাদা হয় তিলটা কালো হয়, মানে আমি বুঝতে পারতেছি যে শরীরের ভিতরে একটা তিল আছে। সো এটা এরকমই। এটা এমন একটা পর্দা যেখানে একটা ছোট একটা আলোর ছটা গেছে, মানে এর একটা কিছু একটা গেছে। এটা বোঝা যাচ্ছে। সো এখানে একটা বোঝা যাচ্ছে, এখানে একটা বোঝা যাচ্ছে, এখানে একটা বোঝা যাচ্ছে। এরকমভাবে যতক্ষণ এদিকে আসছে ততক্ষণ হচ্ছে এরকম এরকম জিঙ্ক সালফেট এরকম এরকম বোঝা যাচ্ছে। তো তিনি পাঠাইতে লাগলেন। তো তিনি হচ্ছে 20,000, কয়টা? 20,000 কণা ধরেন পাঠাইলো। 20,000 কণা পাঠাইলে একটা কণা, আমি এটা আরেকটা কালার দিচ্ছি। একটা কণা কি করলো? গেছে, এই পর্যন্ত গেছে, যায় আবার ব্যাক করছে। মানে একটা কণা হচ্ছে সম্পূর্ণ 180 ডিগ্রি করে ব্যাক করছে। 180 ডিগ্রি করে ব্যাক করছে। এখন কণাগুলো যে পাঠাচ্ছে, কণাগুলো চার্জ কি? পজিটিভ। কারণ ওই যে বললাম দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, তাই না? পজিটিভ না? হ্যাঁ। তো কণাগুলো পাঠাইছে,
একটা কণা চেঞ্জ করছে, মানে সোজা বিপরীতে চলে আসছে, যেদিকে পাঠাচ্ছে এদিকে চলে আসছে। আর বাকিগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় হিট করতেছে, বিভিন্ন জায়গায় হিট করতেছে। কেউটা 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 40 ডিগ্রি, বিভিন্ন অ্যাঙ্গেল হিট করতেছে। কিন্তু একটা ব্যাক করছে, একটা কতটার মাঝে কতটা, 20,000-এর মধ্যে একটা, 20,000-এর মধ্যে একটা, একটা কার কতটার মধ্যে, 20,000-এর মধ্যে, তার মানে অনেক কম। তাহলে অনেক কম বলতে কি বোঝাচ্ছে, এত বড় একটা সার্ভিসের মধ্যে ধরো 20,000টা কোণা, মানে একটার পর একটা, একটার পর একটা, এভাবে আমি রাখলাম, 20,000 কোণা দিয়ে এই সার্ভিসটা ভরে দিলাম। তার মধ্যে 20,000-এর মধ্যে সবগুলো অলমোস্ট হচ্ছে কি করে চলে যায়, এদিক সেদিক করে চলে যায়, একটা ব্যাক করে। এই যেই জায়গার থেকে ব্যাক করছে, ধরো এই মাঝখান থেকে ব্যাক করছে, যেই জায়গা থেকে ব্যাক করছে, এখন দেখো আমি পজিটিভ দিছি, মাঝখানে যদি পজিটিভ না থাকে তাহলে কি কোনো সময় ব্যাক করবে? করবে না। তার মানে এখানে মাঝখানে কিছু একটা পজিটিভ কিছু একটা আছে। তিনি বলছে যে এই মাঝখানে তো কিছু একটা আছে যার কারণে পজিটিভ আসছে, পজিটিভ পজিটিভে বিকর্ষণ করে, এতটুকু তো পারো। পজিটিভ পজিটিভ বিকর্ষণ করে, নেগেটিভ নেগেটিভকে বিকর্ষণ করে, পজিটিভ নেগেটিভ হচ্ছে আকর্ষণ করে, আকর্ষণ করে কিছুটা চেঞ্জ করে দেয়, দিক চেঞ্জ করে দেয়। তার মানে বাইরে নেগেটিভ আছে, কিন্তু মাঝখানে কিছু একটা নেগেটিভ পজিটিভ আছে, যে কারণে হচ্ছে একদম সরাসরি বিপরীতে চলে আসছে। সো এটার কারণে তিনি মাঝখানে কিছু একটা আছে সেটা বললেন। তারপরে ওই নাম দিলেন নিউক্লিয়াস, এটা নামই দিয়ে দিলেন কি নিউক্লিয়াস। কারণ হচ্ছে যেহেতু পজিটিভ পজিটিভ বিকর্ষণ করছে, তিনি এই নিউক্লিয়াস নাম দিয়ে দিলেন। তো আমরা আগে পড়ছি যে নিউক্লিয়াস থাকে কি কি, প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তো প্রোটনটাকে কি ধরছে পজিটিভ, আর নিউট্রন হচ্ছে নিরপেক্ষ। তো তিনি বললেন যে যেহেতু এর মাঝখানে কি আছে, প্রোটন আছে, প্রোটনের চার্জ আছে, তার মানে মাঝখানে যে চার্জটা সেটা হচ্ছে পজিটিভ হবে, বাইরে থেকে যে আসতেছে ওইটা তো আমি পজিটিভ দিচ্ছি। এই কারণে তিনি বললেন যে মাঝখানে প্রোটনের চার্জটা হচ্ছে পজিটিভ। আর তিনি আবিষ্কার করেছেন কি, প্রোটন। আমরা আগে পড়ে আসছি প্রোটন আবিষ্কার করেছে কে, রাদারফোর্ড। তাহলে রাদারফোর্ড এই পরীক্ষার মাধ্যমে প্রোটনটাকে আবিষ্কার করে ফেললেন। আচ্ছা, যাই হোক, তো প্রোটন আবিষ্কার করা গেল, তাহলে এটা হচ্ছে মূলত একটা পরীক্ষা। তার মধ্যে আমি বুঝতে পারলাম যে পরমাণু অনেকটা জায়গা আছে, তার মানে ম্যাক্সিমাম জায়গা হচ্ছে ফাঁকা, কারণ নিউক্লিয়াস এত ছোট একটা জায়গা থেকে, যার কারণে হচ্ছে আলফা কণাকে ব্যাক করছে। বোঝা গেছে? রিপিট করা লাগবে? রিপিট করার দরকার নাই। যদি না বুঝে থাকো আরেকটু ব্যাক করে দেখে নিও। ঠিক আছে? ওকে। এখানে আমি এগুলো কি বলবো, আলোকিত অংশ, এগুলো হচ্ছে কি আলোকিত অংশ, আলোকিত অংশ, এগুলো তুমি লিখো, আমি বলে দিচ্ছি মুখে, তুমি আলোকিত লিখো। তারপর হচ্ছে জিঙ্ক সালফেট পর্দা, এটা হচ্ছে সোনার পাত, সোনার পাত। বাস, গেল। এখন এটা একটু বলে দিই যে হিলিয়াম মূলত আমরা জানি হচ্ছে ভর সংখ্যা হচ্ছে 4, তারপর হচ্ছে আর এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। এই হিলিয়াম থেকে ইলেকট্রনগুলা যখন আমি মাইনাস করে ফেলবো, হচ্ছে মাইনাস ইলেকট্রন, কয়টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, কারণ সে 2টা ইলেকট্রন দিলেই সে হচ্ছে কি 2টা প্লাস হবে, মাঝখানে পজিটিভ বাইরে যাবো, তখন হচ্ছে +2 হবে। এই হিলিয়াম 2 প্লাস, এই হিলিয়াম 2 প্লাস এমনি হয়েছে, এটা এখানে ছিল, দেখাই দিলাম, বাস হয়ে গেল। এবার আসো, আহ তিনি পর্যবেক্ষণগুলো কি করছেন, তো বলেই ফেললাম যে 20,000-এর মধ্যে একটা কণা হচ্ছে ব্যাক করে, বেশিরভাগ জায়গা ফাঁকা, ফাঁকা জায়গার নাম দেওয়া হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, এখন আমরা তার মডেল সম্পর্কে আলোচনা করব। তো মডেলটাকে তার নাম অনুসারে মডেলের নাম রাখা হচ্ছে কি, রাদারফোর্ডের মডেল। কি বলা হয়? রাদারফোর্ডের মডেল, রাদারফোর্ড মডেল। ফাইন, রাদারফোর্ড মডেল। আচ্ছা, এখন দেখো রাদারফোর্ড মডেল থেকে, ওকে এরকম হচ্ছে কেন, ওকে ফাইন। এই রাদারফোর্ডের মডেল আমি অনেকগুলো নামে বলতে পারি। কি কি বলতে পারি? একটা হচ্ছে সৌর মডেল, সৌর মডেল বলতে পারবো, হচ্ছে সোলার সিস্টেম মডেল, সোলার সিস্টেম মডেল, এটাকে বলতে পারবো হচ্ছে নিউক্লিয়ার মডেল, নিউক্লিয়ার মডেল, অনেকগুলো নামে বলা যায়। এখন নামেরও তো কারণ আছে, তাই না? নিউক্লিয়ার মডেল আশা করি এতক্ষণ বুঝে যাওয়ার কথা, কারণ হচ্ছে মাঝখানে নিউক্লিয়াস থাকে। সো উনি যেহেতু নাম নাম দিচ্ছেন, এই মানে এই মডেলটা প্রস্তাবনা করছেন বা উনি যেহেতু প্রমাণ করছেন, এই জন্য হচ্ছে এটাকে নিউক্লিয়ার মডেল বলা যায়। এখন সৌর মডেল অথবা সোলার সিস্টেম মডেল কেন বলা হয় সেটা এখন আমরা বুঝবো। এখন উনি যে প্রস্তাবনা দিছে, এই প্রস্তাবনা অনুসারে এরকম যে একটা একটা পরমাণু, তাই না? পরমাণু হচ্ছে এরকম, পরমাণু মাঝখানে থাকে নিউক্লিয়াস, তিনি অলরেডি সেটা প্রমাণ করে ফেলছেন, তো মাঝখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস। তো আমি এগুলো বলি, বই আছে তো মিলিয়ে নিও, আমি লিখবো না। যে পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত নিউক্লিয়াস, এখানে বলছে 1 নাম্বার হচ্ছে তিনি বলছেন যে পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত নিউক্লিয়াস, কেন্দ্রে নিউক্লিয়াস। এবং এটাকে তিনি বলছেন এটা একটা ভারী, এটা একটা ভারী,
তাহলে পরমাণুর সকল ভর এইখানেই থাকবে, পরমাণুর সকল ভর কি থাকবে, কেন্দ্রে থাকবে। তাহলে পরমাণুর মোট আয়তনের তুলনায় এই যে মোট একটা আয়তন, এত বড় একটা আয়তন, এই আয়তনের তুলনায় নিউক্লিয়াসের যে আয়তনটা এটা খুবই নগণ্য, নিউক্লিয়াস আয়তন নগণ্য। এটা তুমি 1 নম্বর বলছেন। এবার বলছে পরমাণুর কেন্দ্রে থেকে পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াস, আর এখানে সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। পরমাণুর মোট আয়তনের তুলনায় এই নিউক্লিয়াস আয়তন খুবই নগণ্য। এটা তিনি 1 নম্বর বলছেন প্রস্তাবনায়। তারপর তিনি 2 নম্বর কি বলছেন, 2 নম্বর বলছেন যে নিউক্লিয়াসের আকার অতি ক্ষুদ্র হওয়ায়, নিউক্লিয়াসের আকার অতি ক্ষুদ্র হওয়ায়, এটা নিউক্লিয়াস আকার না বলছি না, এত বড় পরমাণু কিন্তু নিউক্লিয়াস ক্ষুদ্র, ক্ষুদ্র হয় পরমাণু বেশি বা জায়গা কি ফাঁকা না, ফাঁকা জায়গায় কি থাকে, ইলেকট্রন থাকে। আচ্ছা যাক, এটা তিনি 2 নম্বরে বলছে। 3 নম্বর বলছে এই একটা সূর্য, সূর্য হচ্ছে কি নক্ষত্র, তো সূর্য কেন্দ্র করে ঘুরতেছে কারা, গ্রহ। তো এটা যদি সূর্য হয়, এটা হচ্ছে সূর্য, ধর এটা সূর্য, একে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ ঘুরতেছে না, বিভিন্ন গ্রহ, এই সূর্য কেন্দ্র করে বিভিন্ন গ্রহ তার এইভাবে ঘুরতেছে, রাইট। এখন তিনি বলছেন যে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরতেছে, তার মানে হচ্ছে কি যে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরে। কিন্তু কোন কক্ষপথে ঘুরে, কিভাবে ঘুরে, এটা কিছু তিনি বলেন নাই, তিনি এই কথাটাই বলছে। তেমনি কি করে নিউক্লিয়াসের চারপাশে পজিটিভ চার্জযুক্ত যে নিউক্লিয়াস বা নিউক্লিয়াসের যে প্রোটনের পজিটিভ চার্জ, এর চারপাশে হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রনগুলো অবস্থান করে বা ঘুরে। এই সামগ্রিক চার্জ তাহলে কত হবে, 0 হবে, কারণ সমান সংখ্যক ইলেকট্রন সমান সংখ্যক প্রোটনের সমান। এটা আগেও বলছি, আবার বলে দিচ্ছি। প্রোটনের যেহেতু 5 প্লাস যদি থাকে হচ্ছে 7টা, তার মানে বাইরে সারাউন্ডিং যে এরিয়া আছে চারপাশ, সেখানে হচ্ছে -7টা থাকবে। সমান সংখ্যক প্রোটন ইলেকট্রন থাকবে, সেখানে হচ্ছে সামগ্রিক চার্জটা কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, 0 হয়ে যাবে। 7 + 7 -7 0 বাস। এরপর হচ্ছে 4 নম্বর তিনি বলছে, এটা হচ্ছে 3 নম্বর বলছে চার্জের কথা। 4 নম্বর তিনি বলছে যে এই যে একটা কক্ষপথে ইলেকট্রন ঘুরতেছে, এটা ধরলাম, এখানে তিনি বলছে কক্ষপথের কথা বলে নাই যে কি ধরনের কিভাবে ঘুরতেছে, তিনি বলছেন ঘুরতেছে। সো এটা আসলে শেপ দেওয়াটা উচিত না, কারণ তিনি শেপ আকার বলতে পারেনি। তিনি বলছেন যে একটা নিউক্লিয়াস থাকে, পরমাণু যদি এরকম হয়, এরকম বকসক মানে এলোমেলো হয় আর কি, তো ওই জায়গায় হচ্ছে ইলেকট্রনগুলো আছে। তো ইলেকট্রনগুলা যখন ঘুরবে, তখন এই যে কেন্দ্রে থাকে একটা পজিটিভ চার্জ, তার নেগেটিভ চার্জ, তা পজিটিভ নেগেটিভের একটা আকর্ষণ আছে, তাহলে ওই ইলেকট্রনটাকে কেন্দ্রের দিকে একটা টান দিবে। কিন্তু ও তো ঘুরতেছে, ওইদিকে মুভ করতেছে, ও মুভ করার কারণে একটা কেন্দ্র বিমুখী বল সৃষ্টি হয়, মানে বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা আছে। লাইক তুমি যখন একটা ভারী একটা বস্তুকে একটা দড়ির এক পাশে বেঁধে হাতে রেখে যদি ঘুরাও, তখন সাডেন ছেড়ে দিবা, দেখবা ও হচ্ছে কি আহ, মানে ছিটকে বিপরীত পাশে পড়ে যাবে। ওই অ্যাঙ্গেলটা যদি মাপো, তার মানে একদম ওখানে তোমার কেন্দ্রে দিয়ে দড়ি টান দিতেছে, এর থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে করবে, পড়ে যাবে। তার মানে ওর কেন্দ্রে একটা বিমুখী বল আছে। সো ওই কেন্দ্র বিমুখী বল যেই মানটা, এটা যদি ও টান দেয়, ধরো 10 নিউটন বলে টান দিছে, এদিকে 10 নিউটন বলে কেন্দ্র বিমুখী বল, শব্দ হচ্ছে কি কেন্দ্র কেন্দ্র বিমুখী বল, 10 নিউটন বলে বিপরীত দিকে কেন্দ্রবিমুখী বল প্রযোজ্য হচ্ছে। কিন্তু ও যে পজিটিভ নেগেটিভ কেন্দ্রমুখী বল ভিতরের দিকে, এটা হচ্ছে কি কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল, এই কেন্দ্রমুখী বল হবে কি 10 নিউটন। এই দুইটা 10 নিউটন হওয়ার কারণেই এই ইলেকট্রনটা তার কক্ষপথেই আছে। অবশ্য তিনি কক্ষপথের কথা বলে নাই, কিন্তু ও বলছে বাইরে আছে, বাইরে একটা অবস্থানে, এই জন্য সে ভিতরেও চলে আসে না, বাইরে ছিটকে চলে যায় না, ও একটা এরিয়ার ভিতরে ঘুরতে থাকে। কেন ঘুরতে থাকে এরিয়াতে, কেন থাকে ফিক্সড, কারণ হচ্ছে কেন্দ্রমুখী বলটা কি হয়, সমান হয়। এই জন্য হচ্ছে ও এদিকেও যায় না, এদিকেও যায় না, বোঝা গেছে। এদিকে বেশি হইলে বাইরে চলে যেত, আবার যদি এই পাশে বেশি হইতো তাহলে ভিতরে চলে আসতো, কিন্তু এটা হয় না। এই কথাগুলোই তিনি বলছে। তো কথাগুলো আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, অলরেডি আমরা পাইছি যে একটা সীমাবদ্ধতা হচ্ছে কি, তিনি হচ্ছে এখন সীমাবদ্ধ আলোচনা করিস, তিনি হচ্ছে কি যে ইলেকট্রন যে ঘুরতেছে, কক্ষপথের কথা কোনো সময় বলতে পারেনি, কিভাবে ঘুরতেছে এগুলো বলে নাই, তাহলে একটা সীমাবদ্ধ গেল। আরেকটা সীমাবদ্ধ এরকম যে তিনি সৌরজগতের সাথে, এই যে এখানে দেখলাম সৌরজগতের সাথে তুলনা করছেন, সৌরজগতের আলটিমেটলি কোনো চার্জ থাকে না, নো চার্জ। কিন্তু ইলেকট্রন যে ঘুরতেছে, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, যার কি কেন্দ্র করে ঘুরতেছে তার হচ্ছে পজিটিভ, তার মানে পজিটিভ নেগেটিভ একটা চার্জ আছে। তো এই চার্জের সাথে তুলনা করছে চার্জবিহীন বস্তু, তার মানে এটা কিন্তু মানে কম্প্যারিজনটা হলো না, বুঝো নাই। যার সাথে কম্প্যারিজন করব তার সমতুল্যই হতে হবে, বা তার মানে সমজাতীয় হতে হবে। এক্ষেত্রে তিনি একটু ভুল করছেন। তারপরে আরো ভুল করছেন তিনি হচ্ছে ম্যাক্সওয়েল একটা তত্ত্ব দিচ্ছেন, যে ম্যাক্সওয়েল বলছেন
এটা এটা এই পাশে দেখো, আমি একটু কালার চেঞ্জ করে দিই, তাহলে ফোকাস করতে সুবিধা হবে। লাল কালার দিচ্ছি। এটা যদি একটা পরমাণু এরিয়া হয়, এটা নিউক্লিয়াস, এখানে একটা ইলেকট্রন ঘুরতেছে ধরো। তো ঘুরতে 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 ম্যাক্সওয়েল বলছে যে এটা ঘুরতে 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 কেন্দ্রমুখী বলের আকর্ষণটা বেশি হবে। তো কেন্দ্রমুখী আকর্ষণ বল বেশি হলে ও একসময় আস্তে 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 এখানে চলে আসবে, মানে নিউক্লিয়াসে চলে যাবে। ইলেকট্রনটা যখন নিউক্লিয়াসে চলে যায়, তাহলে একটা নির্দিষ্ট সময় পর ইলেকট্রনের অস্তিত্ব আছে? অস্তিত্ব থাকবে না। এখন রাদারফোর্ডের তত্ত্ব যে আম, মানে ম্যাক্সওয়েলের তত্ত্ব যে সঠিক সেটা বলতেছি না, বা এটা ভুল এটাও বলতেছি না। যদি ম্যাক্সওয়েলের তত্ত্বটা সঠিক হয়ে যায়, ফর এক্সাম্পল ম্যাক্সওয়েলের তত্ত্ব সঠিক, তাহলে রাদারফোর্ড যে বলছে চারপাশে ঘুরতেছে, নিউক্লিয়াস আপতিত হয় না, এই কথা তো রাদারফোর্ড বলে নাই। কেন্দ্রে আপতিত হয় বলছে হচ্ছে ম্যাক্সওয়েল। সো ম্যাক্সওয়েলের কথা অনুসারে রাদারফোর্ডের তত্ত্বটা ভুল। ঠিক আছে। তারপর হচ্ছে আম, রাদারফোর্ড আরেকটা ভুল করছে, মেজর ভুল। সেটা হচ্ছে তিনি বললেন যে ইলেকট্রন ঘুরে। তিনি ইলেকট্রন কয়টা ইলেকট্রন ঘুরে এটাও বলে নাই। তাহলে বহু পরমাণু বিশিষ্ট ইলেকট্রনগুলা মানে কি, সরি কয়টা না, মানে কিভাবে ঘুরবে সেটা বলে নাই। একটার কথা তিনি বলছেন যে একটা ইলেকট্রন এভাবে ঘুরে এভাবে ঘুরে, কিন্তু একাধিক ইলেকট্রন থাকলে সেটা কিভাবে ঘুরবে এই ব্যাখ্যা তিনি দিতে পারেন নাই। তাহলে এই হচ্ছে রাদারফোর্ড মডেল, রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা। এখন হচ্ছে আমরা আহ, রাদারফোর্ড মডেল আশা করি শেষ। এখন হচ্ছে বোর মডেল আলোচনা করব। বোর মডেল, রাদারফোর্ড মডেল যে সকল এই কি লিখলাম এটা, রাদারফোর্ড মডেল যে সকল সীমাবদ্ধতা ছিল, ওই সীমাবদ্ধতা যতদূর সম্ভব ও কাভার করছে। কাভার করে হচ্ছে ও নিজস্ব আরেকটা প্রস্তাবনা দিছে, ওটা হচ্ছে বোর মডেল। তো বোর মডেল হচ্ছে রাদারফোর্ডের থেকে কিছুটা অ্যাডভান্স পাওয়া যায়, তবে আসল কাজটা তো রাদারফোর্ডই করে গেছেন, তাই না? পরমাণু সম্পর্কে কথা উঠে গেছেন। যাই হোক, তো বোর মডেলে তিনি বলছে, তিনি হলো তিনটা কথা বলছে। কটা কথা? তিনটা কথা। তিনটা কথা কিন্তু খুব জরুরি। তিনটা কথা বলছে। তিনটা কথা মানে প্রস্তাবনা দিছে তিনটা। প্রস্তাবনা, তিনটার নাম অনেকটা জরুরি। এটা পরবর্তীতে তুমি যখন ইন্টারমিডিয়েটে যাবা, এটা লাগবেই। তিনটা নাম হচ্ছে কি কি? এক নাম্বার প্রস্তাবনা, তিনি হচ্ছেন শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনা। শক্তি স্তর, এটাকে আমার একটু বিস্তারিত লিখতে হবে। শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনা, মানে শক্তি স্তর সম্পর্কিত। কারণ রাদারফোর্ড যিনি মডেলের করছিলেন, এটা যে একটা পরমাণুর মডেল হয়, রাদারফোর্ড বলছেন যে ইলেকট্রন ঘুরে, কোথায় ঘুরে বলতে পারে নাই। কিন্তু বোর মডেল বলছে না, ইলেকট্রনগুলো এরকম শক্তি স্তরে ঘুরে। তো তিনি বলছেন যে কতগুলো শক্তি স্তর আছে, হ্যাঁ। তো এটা হচ্ছে প্রথম, তিনি বলেন এটা হচ্ছে এই শক্তি স্তরগুলোকে বলা হয় কক্ষপথ। তিনি নাম দিয়েছেন কি? কক্ষপথ। এগুলো হচ্ছে একটা কক্ষপথ। কক্ষপথ, কক্ষপথ। আমি যদি বলি যেটা নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকে সেটা হচ্ছে এক নাম্বার কক্ষপথ, যেটা আরেকটু দূরে থাকে সেটা দুই নাম্বার, যেটা আরেকটু দূরে থাকে সেটা হচ্ছে তিন নাম্বার। এভাবে তিনি কক্ষপথকে ভাগ করে গেছেন যে একটা কক্ষপথ, দুইটা কক্ষপথ, তিনটা কক্ষপথ, একাধিক কক্ষপথের কথা তিনি বলেছেন। তাহলে প্রথম যে কক্ষপথ সেটা শুরু হবে, আমি এভাবে প্রকাশ করতে পারি। এই নর্মাল যে কক্ষপথ সেটাকে আমরা প্রকাশ করব এন দিয়ে। এটা হচ্ছে কক্ষপথ বোঝায়, বা প্রধান শক্তি স্তর। কক্ষপথ বা প্রধান শক্তি স্তর। আর এই এই যে ক্রমটা ১ ২ ৩ নাম্বার, এগুলোকে প্রকাশ করা হয় হ্যাঁ কে দিয়ে, তারপর ২ নাম্বারটা হচ্ছে এল দিয়ে, তারপর ৩ হচ্ছে এম দিয়ে। এভাবে আস্তে আস্তে যাইতে থাকবে। এম এন ও পি, এভাবে আস্তে আস্তে যাইতে থাকবে। যদি আমরা বলে উ, তাহলে উ বলতে আমরা বোঝাবো ৫ নাম্বার প্রধান শক্তি স্তরকে বোঝাচ্ছে। ঠিক আছে? এন বললে ৪ নাম্বার প্রধান শক্তি স্তরকে বোঝাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে তিনি বলছেন। তাহলে বিস্তারিত তুমি বইয়ে আছে লিখে নিও। বলছেন নিউক্লিয়াসের চারদিকে যে বৃত্তাকার কক্ষপথে, তিনি বলছেন যে বৃত্তাকার, তাহলে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরে, সেগুলোকে তিনি নাম দিয়েছেন শক্তি স্তর, কক্ষপথ অথবা অরবিট। সবচেয়ে কাছে কাছের শক্তি স্তর হচ্ছে প্রথম, তারপর দ্বিতীয়, তৃতীয়, এভাবে যাই থাকবে। প্রথমটাকে প্রকাশ করা হবে কে দিয়ে, দ্বিতীয়টাকে এল দিয়ে, আর নর্মাল যে শক্তি স্তর, এই শক্তি স্তরে প্রকাশ করা হয় এন দিয়ে। এটা হচ্ছে তোমার এক নাম্বার প্রস্তাবনা। ঠিক আছে? এবার লেটস গো যে আমরা ২ নম্বর প্রস্তাবনাটা দেখি। ২ নম্বর প্রস্তাবনা কি? ২ নম্বর প্রস্তাবনা হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা। আচ্ছা, এটা কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনাটা কি? যে একটি শক্তি স্তরে, এটা আমার লিখতে হবে যে একটি শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ
নির্দিষ্ট নির্দিষ্ট এবং তা হচ্ছে h/2π এর গুণিতক। আমি একটু লেখা মানে ইচ্ছা করেই সুন্দর করে লিখতেছি না, একটু দ্রুত লেখার চেষ্টা করতেছি, কারণ হচ্ছে এগুলো আমি নোট পরে শেয়ার করে দেবো, সমস্যা হবে না। তো এজন্য হচ্ছে একটু খারাপ হলেও সমস্যা নাই, তোমরা তো বুঝতেছো আমার কথাগুলো, এগুলো নোট করো তাইলেই হবে। আচ্ছা, তাহলে যা বললাম যে শক্তি স্তরে কৌণিক ভরবেগ, তাহলে কৌণিক ভরবেগ কীভাবে প্রকাশ করা হয়? mvr ইজ ইকুয়াল টু nh/2π। এটা হচ্ছে মূল ইকুয়েশন, বুঝতে পারছো? এখন এটা কোত্থেকে আসলো, mvr কোত্থেকে আসলো, এত ডিটেলস ভাই তোমার দরকার নাই, তুমি এটা পড়তে গেলে তো মাথা নষ্ট হয়ে যাবো, সমস্যা নাই, আর একটু বড় হও বুঝতে পারবা, এটা বিস্তারিত আছে। nh/2π এটা একটু মুখস্থ করে রাখো, জাস্ট এতটুকুই, এটা দিয়ে কোনো ম্যাথও তোমাদের আসবে না। তো এখান থেকে শিখবা হচ্ছে কি, এই কোয়েশনটা শিখবা, মানে জাস্ট দেখে রাখবা আর কি। আর এম দ্বারা কি বোঝায় এটা একটু জেনে রাখো। এম হচ্ছে কি ইলেকট্রনের ভর। এম হচ্ছে মাস, তার মানে ইলেকট্রনের ভর, কার ভর? ইলেকট্রনের ভর। বি হচ্ছে কি ইলেকট্রনের ব্যাগ। আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। এখন কক্ষপথের ব্যাসার্ধ বলতে এই যে হচ্ছে আমার নিউক্লিয়াস থেকে প্রথম কক্ষপথ, এই যে দূরত্বটা এখান থেকে এতটুকু দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। আর এই যে এখানে একটা ইলেকট্রন থাকে, ইলেকট্রনটা কত ব্যাগে ঘুরতেছে, তার ব্যাগ, তারপর হচ্ছে ভর, এই ইলেকট্রনের ভর কত, সেই ভর। ইলেকট্রনের ভর তো জানাই আছে, ইলেকট্রনের ব্যাগটা ভিন্ন হবে, তারপর হচ্ছে ব্যাসার্ধটাও ভিন্ন হবে। আচ্ছা, এন হচ্ছে কি একটা সংখ্যাগত মান, যে কয় নাম্বার কক্ষপথে ঘুরতেছে, কক্ষপথ বা শক্তি স্তর, এই যে। তারপর এইচ হচ্ছে, এটা আমার জানতে হবে, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এস হচ্ছে কিসের ধ্রুবক? এটা মুখস্থ করে রাখো, এটা পরবর্তী কাজে লাগবে। প্লাঙ্কের ধ্রুবক আপাতত ম্যাথ করার জন্য এটা কাজে আসবে না, কিন্তু পরবর্তী ইন্টারমিডিয়েটে এটা মুখস্থ করতে হবে। প্লাঙ্কের ধ্রুবক, আচ্ছা, প্লাঙ্কের ধ্রুবকের একটা মান আছে, সেই মানটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 মিটার কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড মান। সো এই মানটা মুখস্থ করবে, 6.626 ইন্টু 10⁻34। ঠিক আছে, এটা হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক। আর টু তো এক সংখ্যা, এটা তো আর জানার কিছু নাই। পাই তো জানোই, মানে 3.1416, এই পাই হচ্ছে একটা মান, যেটার মান ফিক্সড করা, বা 22/7। ঠিক আছে, তো এই হচ্ছে শর্টকাট পরিচয় এখান থেকে। তো এটা শুধু জানবা কি, নামটা জানবা যে কৌণিক ভরবেগ আছে, যদি মডেল আসে তাহলে এই কথাগুলো এ পর্যন্ত বইলা এই কোয়েশনটা লেখা, মডেল পর্যন্ত শেষ, হচ্ছে 2 শেষ। এবার হচ্ছে আমরা 3 নিয়ে আলোচনা করি, লেটস গো। তিন তিনি কি বলছিলেন? 3 নাম্বার তিনি যে প্রস্তাবনা দিচ্ছেন সেটা হচ্ছে শোষণ বিকিরণ, শক্তির শোষণ বিকিরণ সম্পর্কিত প্রস্তাবনা তিনি হচ্ছে 3 নাম্বারে দিয়েছিলেন। আচ্ছা, তাহলে এখানে শোষণ বিকিরণের প্রস্তাবনা কিভাবে আসে বলি। এটা হচ্ছে একটা কি পরমাণু, বারবার পরমাণু আঁকতে হচ্ছে আমার, এটাই আঁকতে হবে, নাহলে বুঝবা না। এখানে একটা কক্ষপথ দিলাম, ধরো 1 নাম্বার কক্ষপথ, এটা n = কত হবে 1, এবং এটার নাম কি, কে প্রধান শক্তি স্তর। আচ্ছা, এটা প্রথম মডেলে তিনি বলছেন, প্রথম প্রস্তাবনায়। তারপর হচ্ছে এখানে কি বললাম, ইলেকট্রন ঘুরতেছে। এখন ইলেকট্রন যদি তার কক্ষপথেই থাকে, এই কক্ষপথেই আছে, তখন তার শক্তির কোনো রকম শোষণ হবে না, কোনো রকম বিকিরণ হবে না। এটা যদি 2 নাম্বার কক্ষপথ হয়, লাইক দ্যাট, তিনি হচ্ছে এই থেকে এখানে চলে যাবে, ইলেকট্রনটা এখানে আসতে চাচ্ছে, এটা হচ্ছে n2 L প্রধান শক্তিস্তর। তো 1 থেকে 2 এ আসতে চাচ্ছে। এখন দেখো এখানে শক্তি শোষণ না বিকিরণ হবে, 1 থেকে n1 থেকে n2 এ যাচ্ছে, তখন শক্তি কি হবে, শোষণ না বিকিরণ হবে বলো তো? এটা জরুরি, শক্তি শোষণ হবে। এটা কিভাবে মনে রাখবো বলো? শক্তি যখন তুমি পড়ালেখা করো তখনই তো তুমি নেক্সট ক্লাসে আপডেট মানে উঠতে পারো, তাই না, উত্তীর্ণ হও। সো শক্তি শোষণ করলে সে হচ্ছে উপরে উঠতে পারবে, আর বিকিরণ করলে উপরেরটা করবে, রাইট? বিকিরণ করলে কি হবে, বিকিরণ করলে বিপরীতটা ঘটবে। তার মানে এখানে তুমি কথাগুলো লিখবা যে ইলেকট্রন যখন তার নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে তখন শক্তির কোনোরূপ শোষণও করে না, কোনোরূপ বিকিরণও করে না। কিন্তু শক্তি যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন হচ্ছে শক্তির শোষণ ঘটে। আবার যখন তার বিপরীত ঘটনা ঘটে তখন হচ্ছে শক্তির বিকিরণ ঘটে। এখন এটার একটা ছোটখাটো ইকুয়েশন আছে, এটা আসলে তোমাদের বইয়ে একটু শর্ট করে আছে, আমি একটু বড় করে দিই। যে ডেল ই ইজ ইকুয়াল টু
E2 মাইনাস E1। বিকিরিত অশোষিত শক্তি ডেল দিয়ে বোঝাইছি, তার মানে শুধু পার্থক্য বোঝাচ্ছে, যেটা বড় সেটা আগে হবে, যেটা ছোট সেটা মানে পজিটিভ আসতে হবে মানটা। আচ্ছা, তার মানে হচ্ছে এইচ নিউ, আর এটা হচ্ছে নিউ, শব্দটা হচ্ছে নিউ, সব গ্রিক শব্দ নিউ। তাহলে এইচ সি বাই ল্যামডা, হচ্ছে ল্যামডা, জাস্ট চিনে রাখো, পরবর্তীতে আসছে যে আমরা বিস্তারিত। এটা হচ্ছে আলুর ব্যাগ, সি হচ্ছে আলুর ব্যাগ, আলুর ব্যাগ। তো এই ইকুয়েশনটা হচ্ছে মুখস্থ করবা, বুঝতে পারছো? ডেলি E2 মাইনাস E1 এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা। এইচ তো হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটা লিখলাম না, ঠিক আছে? এতটুকু পড়লেই হলো। আর হচ্ছে আরেকটা জিনিস এখানে একটু মাথায় রাখতে হবে, যে ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন উল্টা ঘটনা ঘটে। ইলেকট্রন যখন এখান থেকে এখানে যায়, N2 থেকে যখন N1 যায়, তখন কি হয়? একটা শক্তির কি হয়? বিকিরণ হয়। বিকিরণ হয় না? বিকিরণ হয়। এখন এটা একটা প্রিজম আছে, প্রিজমের শেপটা আমি আঁকতে পারতেছি না অ্যাকচুয়ালি। এরকম যদি শেপ হয়, যাই হোক, যদি এরকম একটা প্রিজমের শেপ হয়, তো এটা হচ্ছে প্রিজম, শব্দটা মনে রাখতে হবে, প্রিজম। এই বিকিরিত শক্তিটা আমি কি করলাম? প্রিজমে পাঠিয়ে দিলাম। সো যদি প্রিজমে পাঠিয়ে দিই, তখন একটা বর্ণালী সৃষ্টি হবে। তখন হচ্ছে এরকম কতগুলো বর্ণালী সৃষ্টি হবে, বর্ণালী। তো এগুলোকে বলা হয় পারমাণবিক বর্ণালী। কি বলা হয়? পারমাণবিক বর্ণালী। যদি কোথাও আসে, তোমার জ্ঞানমূলকে দিয়ে দেয় যে পারমাণবিক বর্ণালী কি, তখন এটাই বলবা যে শক্তি যখন মানে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন ইলেকট্রন যায়, তখন হচ্ছে শক্তির বিকিরণ ঘটে, এবং সেটা যদি একটা প্রিজমের মধ্যে দিয়ে পাঠানো যায়, তখন হচ্ছে একটা বর্ণালী সৃষ্টি হয়, আর ওই বর্ণালীটিকে বলা হচ্ছে পারমাণবিক বর্ণালী। ফাইন। তাহলে এখানে অনেকগুলো সীমাবদ্ধতা আছে। তো সীমাবদ্ধতা শেষ হলে আজকের লেকচারটা এখানে শেষ হয়ে যাবে, সেকেন্ড পার্ট। সীমাবদ্ধতা কীগুলো? এখন দেখো, সীমাবদ্ধতা আমি একটু আলোচনা করি, ডিসকাস করি যে এইভাবে সীমাবদ্ধতা, হ্যাঁ, বোরের সীমাবদ্ধতা। এক নম্বর সীমাবদ্ধতা হচ্ছে তিনি, এটা এটা কিন্তু খুব জরুরি, এক নম্বর সীমাবদ্ধতা খুব জরুরি, এটা ভালো করে দেখো যে এক নম্বর সীমাবদ্ধতা, তিনি এক পরমাণু বিশিষ্ট, মানে এক ইলেকট্রন বিশিষ্ট, এক ইলেকট্রন বিশিষ্ট, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করছে। পরমাণুর বর্ণালী, পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করছে, বর্ণালী ব্যাখ্যা করছে। এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করছে। তার মানে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কোনগুলো হইতে পারে? দেখো, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা ইলেকট্রন, তারপর হচ্ছে হিলিয়াম, তারপর হচ্ছে লিথিয়াম 2+। তারপরে লিথিয়ামের জানি 3টা পারমাণবিক, মানে পারমাণবিক সংখ্যা। এখন এর ইলেকট্রন সংখ্যা কত? 3 হবে। এখন ও ইলেকট্রন যদি 2টা ছাইড়া দেয়, তখন তার একটা ইলেকট্রন হবে। আবার হিলিয়ামের প্রোটন সংখ্যা 2, তার মানে ইলেকট্রন সংখ্যাও 2, একটা ছাইড়া দিলে 1 হবে। সো যখন এই 1 ইলেকট্রনের হবে, তখন হচ্ছে তারা মানে এই বর্ণালী দেয়, এইটাই তিনি ব্যাখ্যা করছেন। কিন্তু আসলে তো একটা ইলেকট্রন বিশিষ্ট ছাড়া তো আরও অনেক আছে, এরকমও হইতে পারতো, হিলিয়াম হইতে পারতো, লিথিয়াম প্লাস হইতে পারতো, আর লিথিয়াম হইতে পারতো। সো এরকম হইলে এই যে ইগুলো হয়েছে, পরমাণু হয়েছে, এগুলোর বর্ণালী কী হবে? বর্ণালী কী হবে? এইটা হচ্ছে বোর সাহেব ব্যাখ্যা করতে পারে নাই, বুঝতে পারছো? এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা বিভিন্ন অ্যাডমিশনে অনেকবার আসে। অ্যাডমিশন তো এখনও অনেক দেরি তোমাদের, তবে এটা জেনে রাখো, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট যে একটা কমন কোয়েশ্চেন, যে কার বর্ণালী ব্যাখ্যা করা যায়, কার যায় না। আর তোমাদের সময়ও আসতে পারে এটা, সো দেখে রাখলা, ঠিক আছে? ওকে। তারপরে হচ্ছে আর তোমাদের যারা এনডিসি টেস্ট দিবা, ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নর্ডেম বুদ্ধি পরীক্ষা, এগুলো কমন। আচ্ছা, এগুলো এক। তৃতীয়ত হচ্ছে আহ, তিনি বলছেন যে 2 নম্বর বলছেন, এটা যদি একটা পরমাণুর কক্ষপথ হয়, তো একাধিক কক্ষপথ দিলাম, তো একটা কক্ষপথ থেকে যখন আরেকটা কক্ষপথে ইলেকট্রন যাবে, তিনি বলছেন যে আহ, একটা রেখা পাবেন এখানে, একটা রেখা পাবেন, একটা রেখা পাবেন। তিনি বলছেন যে একটা রেখা পাওয়া যাবে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাইলে, রাস্তা বলে না, রাস্তা। তো তিনি বলছেন যে একটা রাস্তা পাওয়া যাবে, অর্থাৎ একটা রেখা পাওয়া যাবে। কিন্তু শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি আমরা সেটা পর্যবেক্ষণ করি, সেখানে আসলে অনেকগুলো সূক্ষ্ম রেখা থাকে। সো এটা তো তিনি বলতে পারেন নাই, সো ওনার একটা এটা ভুল আছে। বই অনুসারে পড়ো, তাহলে বুঝতে পারবা।
আমি মুখে বলতেছি, লিখে রাখো। 3 নাম্বার তিনি বলছেন যে এগুলো শুধু বৃত্তাকার কক্ষপথ। তিনি বলছেন শুধু বৃত্তাকার কক্ষপথে ঘুরে ইলেকট্রনগুলা, কিন্তু আসলে বৃত্তাকার না, কিছু উপবৃত্তাকার কক্ষপথ, এই যে এরকম উপবৃত্তাকার মানে এরকম শেপ, এরকম শেপ, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে ইলেকট্রন অ্যাকচুয়ালি, কিন্তু তিনি তো সেটা বলেন না। তিনি বলছেন যে বৃত্তাকার কক্ষপথে ঘুরে। দ্যাটস ওয়াই ওটার একটা সীমাবদ্ধতা ওনার। 4 নাম্বারে তিনি বলছেন যে জি ম্যান প্রভাব অ্যান্ড হচ্ছে স্টার প্রভাব। তোমাদের বইয়ে মনে হয় নায়িকা শব্দগুলা একটু শুনে রাখো গেলে। জি ম্যান প্রভাব, এটা হচ্ছে স্টার্ক ম্যান বা স্টার্ক প্রভাব। এখন এগুলো কি, মানে এগুলো হচ্ছে ব্যাখ্যা করা যায় না, বোর মন্ডল অনুসারে এগুলো ব্যাখ্যা করা যায় না। জি ম্যান প্রভাব হচ্ছে, ধরো আমি বলি, তুমি লিখে রাখো যে পরমাণুতে চুম্বক ক্ষেত্রের প্রভাবে, শব্দটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, আর স্টার্কের ক্ষেত্রে আসবে তড়িৎ ক্ষেত্র। তাহলে পরমাণুতে চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো একাধিক সূক্ষ্মরেখায় বিভক্ত হয়ে পড়ে। পরমাণুতে চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালীর লেখাগুলো একাধিক সূক্ষ্মরেখায় বিভক্ত হয়ে পড়ে, সেগুলোকে বলা হচ্ছে জীবের প্রভাব। আর স্টার্ক হচ্ছে কি, পরমাণুতে পারমাণবিক রেখাগুলো তড়িৎ ক্ষেত্রের প্রভাবে একাধিক সূক্ষ্মরেখায় বিভক্ত হয়ে পড়ে, সেটাকে বলা হয় স্টার প্রভাব। কিন্তু এই দুইটা জিনিস বোর সাহেব ব্যাখ্যা করতে পারে নাই। আচ্ছা গেল। তারপর 5 নাম্বার লেখো, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি পরিপন্থী বা অনিশ্চয়তা নীতি। এটা আসলে তোমাদের বইয়ে নাই। হাইজেনবার্গের নামটা শুনে রাখো। হাইজেনবার্গের পরীক্ষা আসলে টাইটেলটা লিখে দিবা, জাস্ট তাইলে হয়ে যাইল। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, নীতির পরিপন্থী। পরিপন্থী বলতে মানে না, পরিপন্থী। তো এই হাইজেনবার্গের অনিশ্চয়তা মানে কি? অনিশ্চয়তা বলতে বুঝতে পারছো, যেটা হচ্ছে নিশ্চিত সম্ভব না। তাহলে সম্ভব না বলতে দুইটা জিনিস, একটা হচ্ছে ইলেকট্রনগুলো কক্ষপথে ঘুরতেছে, তার ইলেকট্রনের একটা বর আছে, আবার ইলেকট্রনের একটা ব্যাগ আছে। দুইটা জিনিস, বর আছে আর হচ্ছে ব্যাগ আছে ইলেকট্রনের কক্ষপথে ঘোরার সময়। এখন তিনি বলছে যে পরমাণুতে ইলেকট্রনের যে বর, যে বরটা আছে, ওই বর নিয়ে কোথায় আছে, অবস্থান। তার মানে আমরা দুটো একসাথে করি, যে বর ব্যাগ আর হচ্ছে অবস্থান। অবস্থান তার মানে পরমাণুতে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা তার বর ব্যাগ, এই দুইটা জিনিস, বর ব্যাগ আর হচ্ছে অবস্থান, এই দুইটা একসাথে নির্ণয় করা যায় না। এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। কিন্তু এটা হচ্ছে এই বোর সাহেব ব্যাখ্যা করতে পারে না, তাই এটার সীমাবদ্ধতা। 6 নাম্বার লিখতে পারো হচ্ছে, তিনি বলছেন যে এই মডেলটা হচ্ছে দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক, কিন্তু আসলে মডেল দ্বিমাত্রিক না, মডেল হচ্ছে ত্রিমাত্রিক। তাহলে এটা একটা তার ভুল। 7 নাম্বার লেখা বলতে পারো যে বর্ণালী তীব্রতা, বর্ণালী বর্ণালী তীব্রতা প্রদর্শন করে। তো বোর সাহেব হচ্ছে এই তীব্রতা তিনি যে প্রকাশ করে, এটা তিনি বলতে পারেন নাই, ওটা একটা সীমাবদ্ধতা। তারপর হচ্ছে তিনি একটা 8 নাম্বার লিখতে পারেন, তিনি একটা প্রস্তাবনা দিয়েছিলেন, সেটা হচ্ছে MBR NH/2π। কিন্তু এর কারণটা কি, এর কারণটা তিনি ব্যাখ্যা করেনি, কারণটা তিনি ব্যাখ্যা করতে পারেনি। তো এই হচ্ছে মোটামুটি অনেকগুলো সীমাবদ্ধতা। আমাদের বইয়ে কিছু আছে, কিছু নাই, তবে যেগুলো আমি এক্সট্রা বলছি সেগুলো হচ্ছে খুবই শর্ট করে বলছি। এগুলো আপাতত পরিচিত হয়ে নাও, এগুলো একটু মুখস্থ করো, বোঝার দরকার নাই, যতটুকু বোঝার বুঝো, আর বাকিটা হচ্ছে পরবর্তীতে তোমরা জানতে পারবা। এইগুলো যদি পারো দেন হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়তে যায় মজা পাবা। সো আপাতত এগুলা একটু তিতা লাগলেও, ওই যে প্রথম লেকচার আমরা বললাম যে তোমার আসলে চাইলেও তুমি সব কিছু বুঝবা না, কারণ একটার সাথে আরেকটা রিলেটেড। এটা বুঝতে হলে তোমাকে আরও কয়েক ঘন্টা লেকচার করতে হবে আরেক বিষয়ে। সো ওই বিষয়টা তুমি এখন করবা না, সো আপাতত একটু কষ্ট করে মুখস্থ করো। যখন ওই লেকচারটা কমপ্লিট হয়ে যাবে দেখা হচ্ছে সব সহজ লাগবে। সো ওকে ফাইন, তো আজকে হচ্ছে সেকেন্ড লেকচার এখানেই ক্লোজ। আমরা হচ্ছে থার্ড লেকচার শুরু করবো এখন। থার্ড লেকচার হচ্ছে আমার পরমাণুর যে শক্তিস্তর উপশক্তিস্তর সম্পর্কিত মডেল, ওইটা আসবে। ফাইন, আশা করি ওই লেকচারটা খুব ইন্টারেস্টিং হবে। সো আই উইল লুক। আর নোটগুলো হচ্ছে ইতে শেয়ার করবা, জিএসবিতে শেয়ার করবা।